এই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত জীবনের সবথেকে বড় সংকটে পড়েছে। হ্যাঁ, আপনাদের পুরো তথ্যটা বললে হয়তো আপনারাও তেমনটাই মনে করতে পারেন। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তার উপর বিভিন্ন রাজনৈতিক আক্রমণ নেমে এসেছিল এবং সেগুলোও ছিল এক একটা তার সংকটময় সময়। কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন, যতবার তিনি আঘাত পেয়েছেন, নিশ্চিতভাবে শারীরিক যন্ত্রণা তিনি পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি তার উপরে নেমে আসা আঘাত কার্যত তার রাজনৈতিক উত্থানের একটা উৎসেচক হিসেবেই কাজ করেছে। অর্থাৎ সেই প্রত্যেকটি আঘাতের মধ্যে কিন্তু জয়ের একটা আনন্দ ছিল, বা আগামী দিনে রাজনৈতিকবিদ হিসেবে প্রতিষ্ঠার একটা আনন্দ ছিল। কিন্তু আজকে রাজনৈতিকবিদ হিসেবে মুখ্যমন্ত্রী যে আঘাত পাচ্ছেন, বা কার্যত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, আমার মনে হয় গোটা রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে অস্বস্তিকর পর্যায়ের মধ্যে তিনি পড়েছেন। কেন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা গতদিনে পুজোর মধ্যেই, পুজোর প্রাককালেই ঘোষণা করলেন যে সমস্ত দিক বিবেচনা করে, যেহেতু সাধারণ মানুষ তাদের সাথে আন্দোলনে রয়েছেন, তাই সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণ কর্মবিরতি তারা প্রত্যাহার করে কাজে যোগ দেবেন। একই সঙ্গে চাপ বৃদ্ধি করার জন্য যে সিদ্ধান্ত তারা নিলেন, আপনারা সকলেই শুনে নিয়েছেন, সেটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি অস্বস্তির মধ্যে রাখবে। হয়তো একথা আমার সঙ্গে আপনারাও স্বীকার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত অস্বস্তির মধ্যে পড়বেন, ততই কিন্তু পশ্চিমবঙ্গবাসী আশার আলো দেখবেন। তবে হ্যাঁ, রাজনৈতিক অস্বস্তির কথা বলছি, কোনো রকমের হিংসার কথা বলছি না। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা কোণঠাসা হবেন, ততই পশ্চিমবঙ্গে আলোর সঞ্চার হবে বলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ বিশ্বাস করছে। এবং গতদিনে জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্ত নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি পুজোর মুখে যতই হাসি মুখে মন্ত্রপাঠ তিনি করুক না কেন, যতই কাঁচি নিয়ে পুজোর একের পর এক প্যান্ডেলের ফিতে তিনি কাটুন না কেন, এই অস্বস্তিটা তাকে রাতে ঘুমাতে হয়তো দেবে না। আর এই তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করছে। দেখুন, আপনারা জানেন দুর্গাপুজো চলছে এবং দুর্গাপুজোর শুরুর অনেকটা আগে প্যান্ডেলে নিশ্চিতভাবে ভিড় হচ্ছে। কিন্তু এটাও লক্ষ্য করবেন যে যেখানেই প্রতিবাদ হচ্ছে, যেখানেই আন্দোলন হচ্ছে, সেখানেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে গতদিনে ডাক্তাররা যে সিদ্ধান্ত নিলেন, কার্যত পুজোর আগে আন্দোলনটা যে জায়গায় তারা নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আরো একবার দুর্গাপুজোটা কতটা সফল হবে, নাকি মানুষ আন্দোলনকেই বেশি ভরসা করবে, সেই প্রশ্ন উঠলো। আপনারা জানেন জুনিয়র ডাক্তাররা গতদিনে সময়সীমা বেঁধে দিলেন, একেবারে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন রাজ্য প্রশাসনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের জন্য। এবং তারা বললেন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার তারা হিসাব রাখবেন। যে 10 দফা দাবি ইতিমধ্যেই তারা রাজ্য প্রশাসনকে পাঠিয়ে দিয়েছেন, সেই 10 দফা দাবি যদি পূরণ না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছেন, সেটা হচ্ছে আমরণ অনশন। সত্যি এটা বলতে আমার খুব কষ্ট লাগছে, আমার খুব খারাপ লাগছে। তার কারণ আমাদেরই ভাই, আমাদেরই ঘরের সন্তানরা যখন নির্যাতিতার বিচার চেয়ে এবং যাতে আরো একটা আর্জিকর কাণ্ড না ঘটে তার দাবিতে যখন তাদের আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেই প্রশাসন কতটা হিটলারি মনোভাবা সম্পন্ন প্রশাসন, পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে আর অসুবিধা হবে না। আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রত্যেকটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, তাহলে এই যে অভয় পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব। ভাবতে পারেন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে যাদের কেরিয়ার তৈরি করার আদর্শ সময়, কতটা সময় তাদের নষ্ট হচ্ছে। জানি না তাদের ভবিষ্যৎ কি হবে।
আগামী দিনে ডাক্তারি পড়ুয়াদের তাদের ভবিষ্যৎ কি হবে, এটা কত বড় একটা আশঙ্কার মধ্যে পড়েছে সেটা যদি ছেড়েও দেন তাহলে তারা জীবনের একটা বাজি নিয়ে ফেললেন। আমরণ অনশন। এবং এটা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এই অনশনের মধ্যে দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, তবে তার অনশন নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কগুলো যে একেবারেই মিথ্যে সে কথাও কিন্তু হলফ করে বলা যায় না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে তো আর ডাক্তারি ছাত্রছাত্রীরা অনশন করতে পারবেন না। তাদের অনশনটা লিটারালি অনশন হবে 24 ঘন্টার মধ্যে যদি রাজ্য প্রশাসন তাদের দাবিগুলোতে মান্যতা না দেন। তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে একবার ভাবতে পারছেন? এর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন উৎসবে যোগ দিন। জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিটা ওঠাই উচিত নয় সভ্য সমাজে, তার কারণ গণতান্ত্রিকভাবে যে সরকার সংবিধানের নামে শপথ নিয়েছে তাদেরকে প্রথম দিন থেকে এই দাবিগুলো মেনে চলা উচিত ছিল। তা সত্ত্বেও যখন জুনিয়র ডাক্তাররা চোখে আঙুল দেখিয়ে একেবারেই ভুল শুধরে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে, তার সত্ত্বেও কতটা রিজিড দেখুন আমাদের এই প্রশাসন। মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে যাচ্ছে। জানি না 24 ঘন্টার যে সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য প্রশাসন সেটা শুনবে কিনা। শুনবে যে না, তার একটা আভাস আমরা পেয়েছি। জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্ত জানানোর আগেই যখন তারা ঠিক করেছেন ডোরিনা ক্রসিং এ তারা অবস্থান করবেন, এবার থেকে একদিকে তারা নিজেদের দায়িত্ব পালন করবেন কর্মবিরতি তুলে নিয়ে, অন্যদিকে তারা ডোরিনা ক্রসিং এ তারা অবস্থান বিক্ষোভ করবেন। এই অবস্থায় যখন ডেকোরেটার্সরা তারা এসে মঞ্চ বাধাইয়ের কাজ করছিল তখন দুজন চিকিৎসক জুনিয়র ডাক্তারকে একা পেয়ে পুলিশ নাকি তাদেরকে লাথি মেরেছে বলে মারাত্মক অভিযোগ। আসুন সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের এই রাজ্য প্রশাসন ধর্ষকদের বাঁচানোর জন্য কি তাদের অপরিসীম চেষ্টা সে নিয়েও শুনানিতে সুপ্রিম কোর্টে উল্লেখ করা হয়, অথচ যারা প্রতিবাদী, যারা ডাক্তার, সমাজের প্রতিষ্ঠিত মেধাবী ছাত্র, তাদের লাথি মারছে পুলিশ প্রশাসন। আসুন ভিডিওটা দেখাই, শোনাবো তারপরে ডাক্তারদের বক্তব্য। দেখুন সেই ভিডিও, নির্লজ্জ একটা ভিডিও। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। স্টুডেন্ট আছে আপনার আমরা ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ঠিক আছে, ওরকম করতে পারবো না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার। স্টুডেন্ট আছে আপনার আমরা ডাক্তার বলছে নিজে। হ্যাঁ ডাক্তার আছে আমরা। ঠিক আছে, ওরকম করতে পারবো না। স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। কি করছেন ভাবতে পারেন বন্ধুরা, এবং যাদেরকে পুলিশ বলা হচ্ছে আমি তো দেখলাম না তাদের পুলিশের কোনো ড্রেস রয়েছে। ডাক্তার ছাত্রছাত্রীরা বলছিলেন এরা পুলিশ। জানি না, আমরা বলতে পারবো না তারা পুলিশ না তারা অন্য কেউ। কেন আসলেন, কেন তারা লাথি মারলেন, এত সাহস তাদের কে দিল? একজন নাগরিককে লাথি মারার অধিকার কোনো পুলিশের রয়েছে? এই প্রশ্নটা গণতান্ত্রিকভাবে সকলেই করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের লাথি মারা হয়েছে। এবার শোনাবো এর প্রতিক্রিয়াতে জুনিয়র ডাক্তাররা কি বলেছিলেন, শুনুন। এটা নিশ্চিতভাবে আপনাদের নাড়াবে, শুনুন। কলকাতা পুলিশ আমাদের এখানে বসার সময় আমরা যখন অবস্থান মঞ্চ তৈরি করতে যাই তখন আমাদের জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলে, তারা ইচ্ছা করে গায়ে হাত তোলে, লাথি মারে। আমরা জানতে চাই আপনারা তো একে প্রমাণ প্রকাশ করেন, অপরাধীদের বাঁচান আর প্রতিবাদীদের লাথি মারতে আসেন। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? মঞ্চ করে আমরা আমাদের কর্মবিরতি প্রসঙ্গে আমরা কি ভেবেছি সেই বিষয়টা জানাতে চাইছিলাম, এবং আমরা আগের দিন মহাসমাবেশে বলেছিলাম যে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটের হিসেবে আমরা নিচ্ছি। সেই বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা করতে গেছিলাম, এবং সেটা করার আগে কি দেখলাম, আমাদের এক জুনিয়রের গায়ে হাত উঠলো, তাকে এরকম করে মারা হলো। এখনো নিঃশর্ত ক্ষমা চাওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে নিঃশর্ত আগে ক্ষমা চাইতে হবে, এবং তারপর গিয়ে আমরা আমাদের প্রেস রিলিজ করে আমাদের কর্মবিরতি এবং পরবর্তী কর্মসূচি জানাবো। ভাবতে পারেন যে প্রশাসন জুনিয়র ডাক্তারদের লাথি মারতে পারে তার কারণ তারা 10 দফাতে নতুন করে আন্দোলনের জোয়ার আনতে চলেছে। কার লাভ হবে তাতে? ডাক্তারদের দাবিগুলো পূরণ হলে কার লাভ হবে? এই প্রশ্নটা কি করেছেন যারা আমার বক্তব্যটা শুনছেন? কার লাভ হবে? ডাক্তাররা যে 10 দফা দাবি তুলেছেন আপনারা সকলেই শুনে নিয়েছেন বিভিন্ন মিডিয়ায়, আমি আর নতুন করে সেগুলো বলছি না। কিন্তু সেই 10 দফা দাবির মূলত প্রথমটি যদি হয় আরজি করের নির্যাতিতার বিচার, আর দ্বিতীয়টি হচ্ছে পরবর্তী আরো একজনও যেন নির্যাতিত বা নির্যাতিতা না হন তার জন্য সমস্ত ব্যবস্থা, শুধু ডাক্তারি ছাত্রছাত্রীদের নয়,
পেশেন্ট পার্টিকেও যাতে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে না হয় সেই সংক্রান্ত একাধিক তাদের দাবি রয়েছে। আমাকে বলুন আপনারা, এই 10টি দাবি যদি পূরণ হয়, এই 10টি দাবি পূরণ হলে কার লাভ হবে? উত্তর হলো সকলের লাভ হবে। জুনিয়র ডাক্তারদের লাভ হবে, পেশেন্ট পার্টির লাভ হবে, আমার আপনার লাভ হবে, রাজ্য প্রশাসনেরও লাভ হবে। কেন? তাদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ্যে আসবে। কিন্তু দেখুন, রাজ্য প্রশাসন বোধহয় সেটা চায় না। তার কারণ তারা এটা হ্যান্ডেল করতে শিখে গিয়েছে। এত চুরি দুর্নীতি করে যখন মানুষের বিভিন্ন ক্ষেত্রে তারা সমর্থন পেয়েছে, বিশেষ করে লোকসভার নির্বাচনে যখন তারা প্রমাণ করতে পেরেছে, ভুরি ভুরি চাকরির দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লা, গরু, বালি থেকে শুরু করে যাবতীয় দুর্নীতি করার পরেও যদি তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা বাড়াতে পারে, সেক্ষেত্রে তারা মাভয় বা নির্ভয় হয়ে গিয়েছে। তারা জানে আমরা যা কিছু করতে পারি পুরোটাই আমাদের কন্ট্রোলে। তার কারণ নির্বাচন কি করে করাতে হয় আর ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে কি করে 7 লাখের ভোটে জিততে হয় সেটা তারা ভালো করে জেনে গিয়েছে। এতটা দাম্ভিকতা রয়েছে বলে তারা খুব ভালো করে জানেন যত চেষ্টা করা হোক তাদের এই আসন থেকে কোনো দিনই টলানো যাবে না। এই নিশ্চয়তা তাদের রয়েছে বলেই কিন্তু এই পাশবিক আচরণ করতে তারা কুণ্ঠা বোধ করছেন না। না হলে ভাবুন, যে 10 দফা আন্দোলনগুলো মেনে নিলে কার্যত গোটা সমাজের উপকার হয়, রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনেরও উপকার হয়, সেক্ষেত্রে কোন কারণ কোন যুক্তি থাকতে পারে বলুন তো ডাক্তারদের এই 10 দফা মেনে না নেওয়ার ক্ষেত্রে? সেখানে তো কোথাও বলা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনগুলোর জন্য কেন আমরণ অনশনে বসতে হলো, এই প্রশ্নের উত্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই দুর্গাপুজোর ফিতে কাটতে কাটতে একবার দিতে পারবেন? এমন একটা আমাদের রাজ্য সরকার তৈরি হয়েছে ভেবে দেখবেন। এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তের ফলে যারা যারা গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন কারা কারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেই নামগুলো একবার মনের মধ্যে নিয়ে এসে দেখুন। আর দ্বিতীয় কোনো রাজ্য পাবেন যেখানে একসঙ্গে ধর্ষক, চিকিৎসক এবং পুলিশ 3 জনাই ধর্ষণ এবং খুনের কাণ্ডে গ্রেপ্তার হয়েছে? আপনি একটা রাজ্য, একটা দেশ দেখান যেখানে ধর্ষণের কাণ্ডে ধর্ষক গ্রেপ্তার হয়েছে, মূল অভিযুক্ত যিনি সঞ্জয় রায়, এর সাথে সাথে চিকিৎসক তথা প্রফেসর, সেই কলেজের প্রফেসর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, আর আরজিকর হাসপাতাল যে অঞ্চলে সেই থানার ওসি পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এমন ঘটনার নিদর্শন আপনারা দেখান যে একসঙ্গে ডাক্তার, ধর্ষক এবং পুলিশ 3 জনাই গ্রেপ্তার হয়েছে ধর্ষণ ও খুনের জন্য। এর পরেও যদি আন্দোলনটা সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে করার চেষ্টা করে, সেটা কি অন্যায়? জুনিয়র ডাক্তারদের তা বলে লাথি মেরে সরাতে হবে? স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে, আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার। পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে। ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন, অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে, আর ওইখানকার থানার ওসি জেলে। একই জেলে সঞ্জয় রায়, অভিজিৎ মন্ডল, সন্দীপ ঘোষ। এই দৃশ্য, এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন, এ পৃথিবীর কোথায় পাবেন আপনি? ভারতবর্ষের কোন রাজ্য তো পাবেনই না, পৃথিবীর কোথাও পাবেন না। ধর্ষক জেলে, ধর্ষকের প্রোটেক্টররা জেলে, আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে। আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন? নেতাকে না পুলিশকে? পুলিশকে ফোন করবেন। পুলিশ জেলের ভিতরে। তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে, এই নির্বাচনের কাজ করে, তৃণমূলের ওই তোলা তুলে দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে 85,000 টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে, প্রত্যেকটা থানা 10,000 থেকে 20,000 টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে। প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে, মিনিমাম 10,000, কোথাও 20,000। আমাকে অনেক, অন্তত 100 পুজো কমিটি বলেছে। এত বড় স্বৈরতান্ত্রিক সমাজ, এ তো নর্থ কোরিয়াকেও হার মেনে যাবে। জানি না এই ধরনের আচরণের পর রাজ্যে পুজোর পরিস্থিতি কিভাবে আন্দোলনের চেহারায় না বিস্ফোরণের আকার নেয়, সেই আশঙ্কায় কিন্তু আমরা করছি। হ্যাঁ, অনেকেই হয়তো স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপুজোর উৎসবে মাতছিলেন না, তবে কাছের প্যান্ডেলগুলো সবাই ভিজিট করে নিচ্ছিলেন, তাতে অসুবিধা কিছু ছিল না। মনে প্রতিবাদ নিয়ে লোকে প্যান্ডেল ভিজিট করছিলেন, এতে আপত্তির কিছু নেই। সকলেই যেতে পারেন, মা দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করতে পারেন। প্যান্ডেল ভিজিট করা মানে মা দুর্গাকে ভিজিট করা এবং
মা দুর্গার কাছে আমাদের মানুষরূপী সমাজের অসুরদের সংহার কামনার জন্য আমাদের প্যান্ডেলে যেতেই হবে, মা দুর্গার কাছে প্রার্থনা করতেই হবে। একই সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের ওপর যে বর্বরচিত অত্যাচার হচ্ছে, যার জন্য তাদের কার্যত ঘন্টা মিনিট সময় বেঁধে ধরে একেবারে আমরণ অনশনের ডাক দিতে হলো, এটা সত্যি একটা সভ্য সমাজের লজ্জার বিষয়। শুধু একবার মনে রাখবেন, আপনার সন্তানও বড় হচ্ছে, আপনার সন্তানকেও কোথাও না কোথাও পড়াতে হবে। আপনি কি তৈরি করবেন আপনার সন্তানকে? চিকিৎসক? দেখতেই পাচ্ছেন চিকিৎসকদের ভূমিকা। আপনি কি তৈরি করবেন আপনাদের সন্তানকে? শিক্ষক কিভাবে রাস্তায় বসে রয়েছে সেটা আপনি দেখেছেন। আপনি সরকারি কর্মচারী তৈরি করবেন? ডিএ না পেয়ে কিভাবে দিনের পর দিন আন্দোলন করছেন সে ছবিও আপনাদের জানা। তাহলে কি তৈরি করবেন? প্রাইভেট সেক্টরের এমপ্লয়ি? একটু খবর নিয়ে দেখুন সেক্টর 5-এ কতগুলো আইটি ফার্ম রয়েছে, আর একটু ব্যাঙ্গালোরের সঙ্গে ট্যালি করে দেখুন পশ্চিমবঙ্গ থেকে পাস করা ইঞ্জিনিয়াররা প্রত্যেক বছর গড়ে কত শতাংশ বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। তাহলে কি তৈরি করবেন? একটাই পথ খোলা, একটাই পথ খুলে রেখেছে আমাদের প্রশাসন, সেটা হচ্ছে আসুন গ্র্যাজুয়েট হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যা কিছু হন, তৃণমূলটা করুন। সেই কারণেই আমরা আশিস পান্ডেদের মতো ডাক্তারদের পর্যন্ত চিকিৎসা পরিষেবা ছেড়ে লুটপাট করতে তৃণমূল কংগ্রেসের আশ্রিত একজন গুন্ডা নেতা হিসেবে লুটপাট করতে তাকে দেখেছি। এবং আমি গতকাল শুনছিলাম তিনি নাকি পেডিট্রিশিয়ান হিসেবে হাউস স্টাফশিপ করছিলেন, এবং তারই একজন সতীর্থ বলছিলেন যদি একটা বাচ্চার হাতে চ্যানেল করতে পারেন তাহলে আমি আমার ডাক্তারি রেজিস্ট্রেশনটাই বাতিল করার সিদ্ধান্ত নেব। অর্থাৎ ভাবুন, একজন শিশু ডাক্তার তিনি শিশুর হাতে চ্যানেল পর্যন্ত করতে পারবেন না, আর আমি আপনি আমাদের বাচ্চারা, আপনি কি যাচাই করবেন কোন ডাক্তারের হাতে তাদের সুরক্ষা ব্যবস্থা থাকবে? কাদের কাছে আপনি ডাক্তার দেখাতে যাবেন যিনি নাকি একটা ইনজেকশন ঠিক মতো দিতে পারেন না? এই রকম যখন পরিস্থিতি, তখন ভাবুন একবার সেখানে গণতান্ত্রিকভাবে আন্দোলন করাটাও নাকি মানা, পুলিশ প্রশাসন লাথি মারছে। এর থেকে আর নৈরাজ্য কি হতে পারে আপনারাই জানান। তবে সত্যি জুনিয়র ডাক্তারদের এই আমরণ অনশনের সিদ্ধান্তে সত্যি ব্যথিত হয়েছে। কারণ আপনারা একটু ভেবে দেখবেন, একদিন উপোস করলে একটু খেয়াল করে দেখবেন শরীরের কি অবস্থা হয়। মনে হয় যে কখন উপোস ভঙ্গ করে একটু খাবার খাবো। ঠিক এই পরিস্থিতিতে ভাবুন যদি দিনের পর দিন ডাক্তারি ছাত্রছাত্রী পড়ুয়াদের আমরণ অনশন করতে হয়। আমারই তো বাড়ির ছেলে, আমার আপনারই তো বাড়ির ছেলে। একটু ভেবে দেখবেন কি অবস্থা করেছে আমাদের গোটা রাজ্য সরকার, গোটা সমাজকে কোন জায়গায় নিয়ে রেখেছে। শুধুমাত্র আপনি যদি তৃণমূলী হন তাহলে আপনাকে দিয়ে তোলাবাজি সমস্ত অনৈতিক কাজগুলো করানো হবে, এবং সেখান থেকে আপনি কিছু রোজগার নিশ্চিতভাবে আপনার ফ্যামিলির জন্য করতে পারবেন। এছাড়া আপনি যদি সমাজের বুকে সৎ উপায়ে বেঁচে থাকার কোনো চেষ্টা করেন তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে বাধা পেতে হবে। আর কিছু বলার নেই, আপনারা বলুন, লিখে জানাবেন আপনাদের মন্তব্য।